মাহিদ তার কথা শেষ করতে পারে না। তার আগেই অহমি মাহিদের শার্টের গলার খামচে ধরে। একই সাথে মাহিদের গলার কাছটা চামড়া ছিলে যায়। অহমি মাহিদের কলার ঝাঁকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আপনি কোন সাহসে আমার ডায়েরিতে হাত দিয়েছেন? আপনাকে আমি কোনো অধিকার দেইনি আমার ডায়েরিতে হাত দেওয়ার। কেন করেছেন? মাহিদের গলার বাম সাইডটা পুরো জ্বলে গেল। সে ওইসব পাত্তা দিল না। অহমির হাত কলার থেকে ছাড়িয়ে দুটো হাত ধরে বলে, আমি তোমার হাজব্যান্ড, আমার রাইট আছে তোমার বিষয়ে সব কিছু জানার। অহমি ছটপট করতে থাকে। মাহিদ অহমির গাল দু হাতে আগলে ধরে বলে, দেখো, আমার কাছে লুকানোর মতো কিছু নেই, তুমি মন দিয়ে আমার কথা শুনো। তারপর মাহিদ তার কথা সম্পূর্ণ করতে পারে না। অহমি ওর বুকে অনবরত কিল ঘুষিয়ে দিতে দিতে হবে। আপনি আমার অনুমতি ছাড়া কেন আমার ডায়েরিতে হাত দিবেন? আমি আপনার কোনো কথাই শুনবো না। মাহিদ অহমিকে আগলে ধরে বলে, শান্ত হও, আমার পুরো কথা শোনো, আমাকে বলতে দাও। অহমি আরও ছটফট করে। মাহিদ এক কাজ করে বসলো, দৃঢ়ভাবে অধর অধর ছুঁয়ে দিল। অহমিও ছটফটানি কমে গেল, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফ্লোরে বসে মাহিদের বুকের সাথে মিশে রইল। সংকীর্ণ কণ্ঠে বলে, আপনার আগে আমার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন ছিল। মাহিদ চোখের জল মুছিয়ে দিতে দিতে বলে, হাজব্যান্ডের পারমিশন নিতে হয় না। তারপর মাহিদ অহমের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলে, অহমিকা, কেউ কখনো পারফেক্ট হয় না। যদি পারফেক্ট হতোই তাহলে মানুষ মাত্রই ভুল প্রবাদটা কিন্তু আসতো না। একটু থেমে অহমের দিকে তাকায়। অহমিকে এত দ্রুত শান্ত করা যেত না। আহির যেহেতু বিয়ের দিন অহমের অ্যাটেলোফোবিয়া থাকার আশঙ্কা মাহিদকে জানিয়েছিল, মাহিদ তাই শুরু থেকে একটু একটু করে অহমের বিশ্বাস, ভরসা, স্বস্তির জায়গা হওয়ার প্রচেষ্টা করেছে। এমনকি ও হতেও পেরেছে। একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে এই কাজ খুব একটা কঠিন ছিল না মাহিদের জন্য। মাহিদ অহমির মাথার ওপর মাথা রেখে আরেকটু শক্ত করে ধরে বলে, তুমিও পারফেক্ট হবে না, আমিও হব না, ভয় পেও না। তুমি মানুষ, যন্ত্র না। আমরা ভুলগুলো ঠিক করে নেব। অ্যাটেলোফোবিয়া রোগীকে একটু সান্ত্বনা দেওয়া যথেষ্ট। অহমে স্থির হয়ে রয়। মাহিদকে ওর শুরু থেকে ভালো লাগে। ওর সাথে থাকলেই অহমের কেমন শান্তি শান্তি লাগে। কিন্তু এবার অহমে ফুপিয়ে ওঠে, বলে, আমি কিছু পারি না বলে আম্মু কথা শোনাইতো, ভাইয়া কথা শোনাইতো, এখন আমিও আমাকে বলে। আপনিও কথা শোনান, কালকেও কথা শুনিয়েছেন। মাহিদ কপালে অধর ছুঁয়ে বলে, আর বলবো না, সরি বউ। আপনারা সব কথায় কথায় বলেন, ঠিকই পরে আমাকে কথা শোনাবেন, আমি জানি। কেন তোমাকে কথা শোনাবো? আমি ঠিকঠাক মতো গুছিয়ে থাকতে পারি না, ভালো রাঁধতে পারি না, আরও কত কি, যা করি তাই তো ভুল। না, তুমি অনেক ভালো রাঁধো। আম্মির পরে তোমার রান্না আমার প্রিয়। আপু তো নিজের বিয়ের সময় কিছু করতে পারতো না, সেই হিসাবে তুমি ভালোই রাঁধো। আর তোমার সব ভুল নয়, তুমি সুন্দর করে গল্পও লিখতে পারো। এগুলো এক এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি অহমিকা। তাছাড়া মানুষ ভুল করে, কিন্তু যা করে তাই ভুল হয় না। তারপরেও আপনি কথা শোনাবেন? কেউ শোনাবে না। শোনাবে না, আমি জানি। আপনি আমার ডায়েরি পড়ে ফেলেছেন। আপনি আমাকে এখন ক্রিঞ্জ ভাববেন। আমি পুরোই ওয়েটলেস হয়ে গেলাম। কিছু হয়নি। হাজব্যান্ড ওয়াইফের একজন আরেকজনের সম্পর্কে সব কিছু বা কোনো পাঁচজালে কিছু হয় না। হয়, আপনি মনে মনে ঠিকই একদিন ভাববেন কেমন পাগল ছাগল বিয়ে করেছেন। আমাকে মনে মনে ঠিকই ছোটো চোখে দেখবেন। তার মানে তুমিও আমার বাবার ইনসিডেন্টার জন্য আমাকে ছোটো ছোটোকে দেখো। তুমি তাহলে ভাবো এর বাবা এমন ক্যারেক্টারলেস, তাহলে ছেলেও এমন হবে? না না, আমি তেমন কিছু ভাবি না। অহমেদ তড়িঘড়ি করে বলে, আমিও তেমন আপনাকে কিছুই ভাবি না, ভাববও না। আপনি আমাকে এখনই সরি বলবেন। আমার অনুমতি না নিয়ে কেন ডায়েরি পড়েছেন? কোনো সরি ফরি বলবো না। আমার হকের জিনিস নিয়ে এত কিসের অনুমতি? তাছাড়া কাবিকতা আছে না কিছু? যাহা তোমার তাহাই আমার। তুমি আমার ব্যাপারে সব কিছু জানতে পারো, তবে আমিও পারবো। অহমি শান্ত হয়ে কিছুক্ষণ ওভাবেই থাকে। মা ভাই কেন ওকে ওইভাবে বুঝতো না। অহমি হঠাৎই মাহিদকে ধাক্কা দিয়ে উঠে যায়, বলে, যতই সান্ত্বনা দেন না কেন, আমি ভুলবো না আপনি আমার অনুমতি না নিয়ে আমার ব্যক্তিগত ডায়েরি পড়েছেন। অহমি মুখ মুছে রাগে গজগজ করতে করতে বাথরুমে চলে যায়। মাহিদ অহমিদ এই কাণ্ড দেখে মাথা চুলকে নীরবে হেসে ফেলে। নিজেও উঠে বেলকনিতে চলে যায়। যদি বাইপোলার ডিসঅর্ডার থাকতো তাহলে অহমি এত দ্রুত শান্ত হয়ে যেত না। যেহেতু হাইপার হয়ে গিয়েছিল, সো ওইটা ম্যানিক এপিসোড। আর ম্যানিক এপিসোডের রোগীদেরকে এত দ্রুত শান্ত করা যায় না। মাহিদ মন প্রাণে চাইলেও অহমি যেন বাইপোলার ডিসঅর্ডার না থাকে।
খাবার খেতে বসে অহমি মাহিদকে পুরোপুরি ইগনোর করে গেল, তবে সর্বোচ্চ খাতির যত্ন করেই খাইয়েছে। মাহিদ অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু অহমি কেবল হু হা করে গেছে। অহমি রান্নাঘর থেকে বাসনপত্র ধুয়ে মুছে রুমে এসে আর চোখে একবার মাহিদকে দিকে তাকালো। লোকটা আধাসহ হয়ে বই পড়ছে। অহমি সত্যি সত্যি রাগ করেনি, তবে রাগ করা ভান করে আছে। লাভ কি হলো? মাহিদ তো একবার সরি টরি বলে মানাতেও এলো না। রাগে গজগজ করতে করতে একেবারে ফ্রেশ হয়ে লাইট নিভিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। ডিম লাইট অবশ্য জ্বালানো। মাহিদের এই ডিম লাইট খুবই অপছন্দের, তারপরও ও বই পড়ছিল। লাইটটা নিভালো কেন তাও কিছু বলল না। চোখ থেকে চশমাটা খুলে নিজে শুয়ে পড়ে। অহমি মাহিদের দিকে পিঠ করে শুয়েছিল, মানে ছেলেটা অনুমতি না নিয়ে ডায়েরি পড়েছে। এখন অহমি সে বিষয়ে রাগ করেছে, কিন্তু মাহিদ কী করলো? ও এখনও মানাতেও এলো না। ঘুমিয়ে গেছে নাকি? ঘাড় ঘুরিয়ে একবার মাহিদের দিকে তাকালো। ও মা, ছেলে ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অহমি চট করে আবারও ঘাড় ঘুরিয়ে নিল। মাহিদ চট করে ওকে পেছন থেকে জাপটে ধরল। কানের পিছনে অদর ছুঁয়ে ধীমো কণ্ঠে বললে, রাগ তো করনি, তাও কেন এমন করছো? অহমি কণ্ঠে কৃত্রিম তেজ এনে বলে, কে বলেছে রাগ করিনি? আমি জানি আমার অহমিকা আমার সাথে রাগ করতেই পারে না। আরও জোরে আঁকড়ে ধরল। অহমি দমে গেল। মাহিদ ওকে এত ভালো করে বুঝে কী করে? মাহিদের সাথে মিশে রইল। হঠাৎ মনে আসতেই বলে, আমার ডায়েরিগুলো আমাকে দেবেন না? না। ওমা, কেন? অহমিদ জোরালো কণ্ঠে বলে উঠল, ওই ডায়েরিতে লিখতে হবে না আর। এখন থেকে যা যা মনে আসবে সব আমাকে বলবে। কোনো দুঃখের কাহিনী লিখতে হবে না। সুখ দুঃখ যে কথাই থাকুক না কেন আমাকে বলো। অহমির মুখ কুঁচকে গেল। সব বলা যায় নাকি? চাইলেই বলা যায়। আমি তোমার তালতো ভাই না যে বলা যাবে না। আমার গল্পের ডায়েরি? সেটা দিয়ে দেব, কিন্তু একটা কথা দিতে হবে, কালকে আমার সাথে একবার আমার চেম্বারে যেতে হবে। অহমি মিনমিন করে বলে, আচ্ছা সেটা করব, কিন্তু প্লিজ ডায়েরিগুলো ফিরিয়ে দিয়েন। কিছুতেই না। আপনি খুব খুব খারাপ। সেটা প্রায় রাতেই শুনি। নতুন কিছু বলো। অহমি বেশ লজ্জা পেল। মুখ দিয়ে শব্দ বের করতে পারল না। মাহিদও আর শব্দ করল না। একটার মতো বাজে। এখন আর বেশি কথা বাড়ানো মানে হয় না। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো। তারপর দিন অহমির মাহিদের সাথে গিয়ে বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্ট, ব্লাড টেস্ট করে এসেছিল এবং মাহিদের পরবর্তী সন্দেহ ঠিক হয়। অহমের সিমটমসগুলোকেও বাইপোলার ডিসঅর্ডারের সাথে তুলনা করেছিল অতিরিক্ত মুড চেঞ্জ হয় বলে। অহমির বাইপোলার ডিসঅর্ডার নেই, তবে ভিটামিন B12 এবং ভিটামিন ডি এর একত্রে ঘাটতি হওয়ার কারণে অতিরিক্ত মুড সুইংয়ের প্রবলেম হচ্ছে। নিয়মিত মেডিসিন নিলে এটা ঠিক হয়ে যাবে। আর মাহিদ ডিসিশন নিয়েছে অহমিকে টক থেরাপি বা সাইকোথেরাপি দিয়ে নিজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করবে। মাহিদ মাত্রই ও চেম্বার থেকে ফিরেছে। রুমে ঢুকে দেখতে পেল অহমি বই পড়ছে। ওর অনার্স ফাইনাল ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে, তাই নিয়মিত সংসারের পাশাপাশি টুকটাক পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছে। অহমি বইয়ের মাঝে এতটাই মনোযোগী অবস্থায় ছিল, মাহিদের উপস্থিতি টের পায়নি। মাহিদ ওয়ার্ড্রোব থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ধাম করে বাথরুমে দরজা লাগিয়ে দিল। অহমি প্রায় লাফিয়ে উঠল। ডিভানের ওপর রাখা কালো ব্যাগটা দেখে বুঝতে পারে মাহিদ এসেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 11:30 মতো বাজে। সাধারণত মাহিদ বৃহস্পতিবার এত দেরিতে তাড়াতাড়ি বাসায় আসে না। আজকে কেন এলো? পেশেন্টের চাপ নেই নাকি? তার উপর ভদ্রলোক এমন রেগে আছে কেন? মাহিদ বাথরুম থেকে বের হতেই অহমি মাহিদের সামনে গিয়ে দাঁড়ালো। মাহিদ অহমিকে পাশ কাটিয়ে বেলকনি থেকে টাওয়ালটা নিয়ে আসে। অহমি ভ্রু কুঁচকে যায়। এমন করছে কেন? অহমি বলে, আপনি কি রেগে আছেন? না। মানে রেগে আছে? অহমি মনে করার চেষ্টা করে সে তো কিছু করেনি, তাহলে এমন রেগে আছে কেন? মাহিদ গিয়ে বিছানার উপর আঁচুয়া হয়ে মাথার চুল মুছতে থাকে। অহমি মাহিদের টি শার্টের হাতাটা টেনে বলে, আচ্ছা ডিনার করতে আসেন। মাহিদ অহমির হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। রাগে ফোঁস করতে করতে বলে, তোমার সিফাতকে খাওয়াও। অহমি হতবম্ব হয়ে যায়। মাহিদ ওর দিকে রোশানল দৃষ্টিতে তাকিয়ে আছে। এই সিফাত আবার কে? অবাক সুরে প্রশ্ন করে। মাহিদ আবারও রোশানল দৃষ্টিতে ওর দিকে তাকায়। আরে আমি আসলে চিনি না। মাহিদ উত্তর দেয় না, অন্যদিকে মুখ ফিরিয়ে চুল মুছতে থাকে। অহমি হাত থেকে টাওয়ালটা কেড়ে নেয়, মুখটা নিজের দিকে ফিরিয়ে বলে, এই সিফাতকে আমি চিনিও না। মিথ্যা বলছো কেন? সত্যি মিথ্যা বলবো কেন? অহমিকা ভুলে যেও না তোমার আইডি আমার মোবাইলেও লগ ইন করা।
হ্যাঁ তো। মাহিদ খাটের পাশে থাকা ছোট্ট টেবিলটার উপর থেকে মোবাইলটা নিয়ে অহমির দিকে কড়া দৃষ্টি দিয়ে বলে, তোমার পুরো নাম কি? অহমি অবাক। আজ মেধা ওর জায়গায় থাকলে শিওর প্রশ্ন করত, আপনি কি মদ খেয়েছেন না গাঁজা? তবে অহমি সোজাসাপটায় উত্তর দিল, অহমিকা তাজরিন। মাহিদ গ্রুপের মেসেজ কনভারসেশনে গিয়ে যেন সার্চ দিয়ে অহমির দিকে মোবাইল তাক করে বলল, এখানে সাবিহা কেন তাজরিনকে ট্যাগ দিয়ে বলবে, আজকে তোর ক্রাশ সিফাতকে দেখলাম, এটা তো তুমি না? অহমির ইচ্ছে হলো মাহিদের মাথায় একটা বাড়ি মারতে। তাও শান্ত দৃষ্টিতে মাহিদের দিকে তাকিয়ে ওদের গ্রুপটার পিপল অপশনে গিয়ে 7 জনের গ্রুপটার সকলের নাম বের করলো। তারপর মাহিদের দিকে মোবাইল তাক করে বলে, এই যে এখানে আমার নাম অহমিকা তাজরিন, আর আমার আরেকটা ফ্রেন্ডের নাম তাজরিন আহমেদ। সাবিহা সেই তাজরিনকে ট্যাগ দিয়েছে, আমাকে ওরা অহম বলেই ডাকে। মাহিদ হা করে রয়, হুদাই চুটপাট করলো নাকি? ছোট করে বলে, সরি। অহমি একবার ভাবলো এমন মাতব্বরের জন্য আর খাবারের অভাব দিবে না, তাও শান্ত স্বরে বলল, টেবিলে খাবার দিচ্ছি, ভদ্র ছেলের মতো খেতে আসেন। মাহিদ অহমির পিছন পিছন ডাইনিং টেবিলে গেল। অহমির 2টো প্লেটে খাবার পাচ্ছে। মাহিদ হাত ধুয়ে নিজের জায়গায় বসতে বসতে বলে, 9টা বা 10টা বাজলে খেয়ে ফেলতে পারো না? আমার জন্য লেট করার মানে হয় না। সব হচ্ছে কথা বলার অজুহাত। বিয়ের 9ম দিনের মাথায় মাহিদ বলেছিল, লাঞ্চ তো একসাথে করা যায় না, তবে অহমি যে ওর জন্য বসে থাকে, এরপর একসাথে ডিনার করে মাহিদের ওইটা খুবই ভালো লাগে। অহমি মুখে খাবার তুলতে তুলতে ধীম কণ্ঠে বলে, আচ্ছা কালকে থেকে আম্মির সাথে খেয়ে ফেলবো। ফিরোজা বেগম সবসময় 9টা থেকে 10টার ভেতর ডিনার সেরে ফেলেন। আগে মাহিদের জন্য ঘুমে ঝুরতে ঝুরতে 11টা বা 11:30 পর্যন্ত ওয়েট করে তারপর ঘুমাতে যেতেন। এখন আর ঘুমে ঝুরতে হয় না ওনাকে, উনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। অহমির এখন রাতে রান্নাঘরের বিষয়ে সবটা সামলায়। মাহিদ মাত্রই মুখে খাবার তুলতে চাচ্ছিল, অহমির এমন কথা শুনে থতমত খেয়ে যায়। সত্যি খেয়ে ফেলবো? আমি কি তাহলে একা ডিনার করব? তা তো করতে হবে, আমির সাথে খেয়ে ফেললে আমি তো আবার আপনার সাথে ডিনার করতে পারি না। আমি একা খেতে পছন্দ করি না, জানো না? ওমা, আপনি না বললেন লেট করার দরকার নেই? ওইটা তো কথার কথা বলেছিলাম। অহমির হাসি এলো টুপ করে তা গিলে ফেলে। মাহিদ বাম হাতে মাথা চুলকে বলে, আচ্ছা সরি, আর ভুলভাল বকবো না। অহমিদ চুপচাপ খেতে থাকে। মাহিদ কাচুমাচু করে বলে, কিছু তো বলো, চুপচাপ খাবার খান, হয়তো ঝামেলা করার লোকদের আমার ভালো লাগে না। আচ্ছা তাহলে পরের বার ঝামেলা করার সময় তোমার থেকে খোঁজখবর নিয়ে ঝামেলা করব। কী সব কথাবার্তা? অহমি সব হাসি যেন মুখে একসাথে আসছে। অনেকবার মুচকি হাসি দিলেও তা গিলে ফেলে, তবে এখন আর থাকতে না পেরে খুব জোরে হেসে ফেলে। মাহিদ ছোট ছোট চোখ করে বলে, মজা করছিলে? অহমি মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝায়। বলে, প্রথমে ভাবছিলাম রাগ করব, পরে ভাবলাম আমার জন্য কেউ জেলাসিতে কয়লা হয়ে গেলে খারাপ কি, ভালোবাসার বহিঃপ্রকাশই তো। অহমি একটু থেমে বলে, ও ভালো কথা, আপনি কখনো ভালোবাসার কথা বলেননি? এইসব কথা বলতে হয় না, অনুভব করা যথেষ্ট। বললে সম্পর্ক মজবুত হয়। হুম, বলে নজর লাগে, একে অপরের যত্ন নিলেই তো হয়। এত বলতে হবে কেন? যা মুখে মুখে বেশি ভালোবাসি ভালোবাসি করে তারা ভিতর ভাবা থাকে। বাবা, ভালোবাসার উপর পিএইচডি করেছেন মনে হচ্ছে। অবশ্যই, যে ভালোবাসাকে ভালোবেসে আগলে রাখে সে তার ভালোবাসাকে সরাসরি প্রকাশ করে না, অনুভব করাতে সাহায্য করে। এইসব কি ভালোবাসা আর ভালোবাসা? মাইদ হেসে আবার বলে, ভালোবাসা ভালোবেসে তাকে ভালোবাসায় বেঁধেছে রাখে। আমি আর ভালোবাসার কথা শুনতে চাইবো না, প্লিজ থামুন। মাহিদ হেসে আবারও বলে, ভালোবাসা ভালোবাসাকে ভালোবাসে। অহমি হাসতে হাসতে বলে, আর নিতে পারছি না প্লিজ। কিন্তু পয়েন্ট হচ্ছে সাইকিয়াট্রিস্ট এমন কবি হলো কি করে? মাহিদও হালকা হাসে, তবে তার ছোট্ট একটা দীর্ঘশ্বাস বের হয়। রাতের খাবার খেতে খেতে টুকটাক কথাবার্তা বলে। সময়টা ওদের ভালোই কাটে। তারপর দিন হঠাৎ শুক্রবার সকালে মুগ্ধ না বলে হুট করে বাসায় আসে। ওর নাকি বাসার খাবার খেতে মন চাচ্ছিল। ছেলেটা মাত্র 2 মাসের মতো হোস্টেলে থাকছে, খাবার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। তাই অহমি ফিরোজা বেগম বিভিন্ন ধরনের আইটেম রান্না করছেন। আবার বিকেলের দিকে অহমি রান্নাঘরে পিৎজার ডে তৈরি করেছিল। এমন সময় কলি বেলটা বেজে উঠল। মাহিদ মুগ্ধ টিভি দেখছিল। মুগ্ধ গিয়ে দরজা খোলে। আফরোজা বেগম আর আহির এসেছে। মুগ্ধ চেঁচিয়ে ভাবিকে ডেকে পাঠায়। অহমি হাত ধুয়ে জামার ওড়নাটায় হাত মুছতে মুছতে বের হয়। মা ভাইকে দেখে অবাক হয়।
ধীর পায়ে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে। ফিরে নিতে গিয়েছিল, মাত্র একদিন থেকে চলে এসেছে। মাঝের 12-13 দিন পর মা ভাইকে দেখে মনে হলো কতদিন পর এসেছে। আহিরের বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে পরের শুক্রবারে। ওনারা মাহিরদেরকে দাওয়া দিতে এসেছেন। একসাথে একটা আর্জি নিয়ে হাজির হয়েছেন। ওনারা আজকে সাথে করে অহমিকে বাসায় নিয়ে যেতে চান। আফরোজা বেগম ফিরোজা বেগমের দিকে অনুমতির আশা চেয়ে আছেন। ফিরোজা বেগম একবার মাহিরদের দিকে তাকিয়ে বলে, আমার সমস্যা নেই, ভাইয়ের বিয়েতে বোনের থাকাটা উচিত। মাহিদ, তোমার কি মতামত? মাহিদ আর চোখে একবার অহমের দিকে তাকায়, মাথা নাড়িয়ে বলে, আমার সমস্যা নেই, অহমেকে যেতে চাইলে অবশ্যই যাবে। আহির অহমের দিকে তাকিয়ে বলে, যাবি আজকে আমাদের সাথে বাসায়? কোনো সমস্যা হবে? অহমি মাথা নিচু করে মাথা ডানে বামে নাড়ে। অর্থাৎ সমস্যা নেই। মাহির তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। ভেবেছিল ওর দিকে তাকালে ইশারা দিয়ে বোঝাবে এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, কিন্তু মেয়েটা তো তাকালোই না। ফিরোজা বেগম অহমির দিকে তাকিয়ে বলে, তাহলে গোছগাছ করে ফেলো, ঘুরেও এসো, আনন্দ করো, ভালো লাগবে। আফরোজা বেগম ফিরোজা বেগমের উদ্দেশ্যে বলেন, ভাবি আপনারা যাবেন না? মুগ্ধ আর আপনিও? অহমি আর ওখানে দাঁড়ালো না। মাথা নিচু করে রুমে এসে আলমারি থেকে কয়েকটা নতুন শাড়ি আর জামা বের করে। ওই বাসায় তো ওর সব জামা কাপড় আছেই, খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই। একটু পরে মাহিদ রুমে আসে। দরজাটা বন্ধ করে না, তবে হালকা করে চাপিয়ে রাখে। অহমি মাত্র ব্যাগ গুছিয়ে চেন মারছিল। মাহিদ ওর হাত থেকে ব্যাগটা কেড়ে নেয়। চলে যাচ্ছ যে? আপনি বললেন না কোনো কিছু, তাহলে তো যেতে হতো না। আমি কি বলতাম গুরুজনের সামনে? আমি আমার বউ ছাড়া থাকতে পারবো না, তাও বিয়ে 17 দিনের মাথায়। অহমি মাহিদের হাত থেকে ব্যাগটা কেড়ে নেয়। বলতে মন চাইল, কেন বিয়ে 17 দিনের মাথায় বউ ছাড়া থাকতে পারবেন না? এটা মানতে খারাপ লাগবে, কিন্তু দায়সারাভাবে বলল, আমি কি জানি, আমি এতটা নির্লজ্জ না। তাছাড়া বড়দের সামনে বেফাস কথাবার্তা বলা আমার পছন্দ না। এইসব থাকাথাকির কথা বলা বড্ড বেমানান। যেতে হবে আমাকে, তাই বলে এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার? ভাইয়াকে নিষেধ করতাম। মাহিদ উত্তর দেয় না। ভাইয়ের বিয়েতে বোনের 1 সপ্তাহ আগে যাওয়াটা অযৌক্তিক না। অহমির গালে হাত দিয়ে বলে, সাবধানে থাকবে, কেউ কিছু বললে গায়ে মাখবার দরকার নেই। অহমি মাথা নাড়িয়ে সম্মতি দেয়। মাহিদ সময় নিয়ে একটা বড় বক্সের মধ্যে অহমের যাবতীয় ওষুধগুলো গুছিয়ে রাখে। তারপর ঔষধের বক্সটা অহমের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ব্যাগে ঢুকিয়ে রাখো, প্রতিদিন সকালে আর রাতে মনে করে খাবে। তুমি তো জানোই কোনটা কখন খেতে হবে। ওহো, তোমার তো আবার ঔষধ খাওয়ার কথা মনে থাকে না। অহমি ঔষধের ব্যাগটা ব্যাগে ঢুকিয়ে রাখে। গাদা গাদা ঔষধ খেতে ভালো লাগে না ওর। তার চেয়ে বড় কথা, ওষুধ খাওয়ার কথা মনে থাকে না। তাই ঔষধের প্রসঙ্গ এড়াতে বলে, আপনি কবে যাবেন? বুধবার না হলে বৃহস্পতিবার চেম্বার থেকে একেবারে যাব। এত দেরিতে? শ্বশুরবাড়িতে ছেলেদের এতদিন থাকতে নেই বলেছে আপনাকে। অহমি ব্যঙ্গ করে বলে, তোমার ভাইয়া তো আমি আর মুগ্ধকেও দাওয়া দিয়েছেন। আমি আর মুগ্ধকে নিয়ে একবারে বুধবার রাতেই আসবো, ঠিক আছে? অহমি মাহিদকে জড়িয়ে ধরে, মিস করব। রাতে কল দিলে রিসিভ করো, একবার রিং হতেই যেন রিসিভ করা হয়। তোমার তো আবার কেউ কল দিলে কাকে কি বলবে তা ভাবতেই সময় পার হয়ে যায়। একটু থেকে বলে, তবে পিৎজাটা খাইয়ে প্লিজ যেও। অহমি বাড়ি এসেছে আজ 3 দিন। বাসায় আবার বিয়ের আগেরকার সময়ের মতো ছিল। রুম গোছানোর কোনো ঝামেলা ছিল না। যখন ইচ্ছে খেয়েছে, ঘুমিয়েছে। মাহিদ হাজব্যান্ড হিসেবে চমৎকার, তবে সিঙ্গেল লাইফটাই দারুণ। নিজের মতো খাওয়া দাওয়া, ঘুমও। কেউই অসময়ে ঘুমানোর জন্য চেঁচামেচি করে না। মেডিসিন নিলে নাও, না নিলে নাই। রাতে দেরিতে ঘুমাও, সকালে 12টায় ঘুম থেকে উঠো। হু কেয়ার্স? যদিও মাহিদ ফ্রি হলে কল করে, আবার রাতে অনেকক্ষণ কথা তো বলেই। অহমি বিছানা আছোয়া হয়ে একটা বই পড়ছিল। এমন সময় দরজায় আহির নক করে। অহমি উঠে বসে। আহির ধীর পায়ে এসে বিছানায় অহমের পাশে বসে। চোখ মুখে দারুণ হতাশা, আত্মগ্লানি। আফরোজা বেগমও গত পরশু মেয়ের কাছে অনেক কান্নাকাটি করেন। অহমি প্রতিবারের মতো নির্বিকার ছিল। মাকে শান্ত মুখে কেবল সান্ত্বনা দিয়ে গেছেন। তাছাড়া আর কী বা করার আছে? যাকগে সেসব কথা। কিছু বলবে ভাইয়া? ভালো আছিস? অহমি অবাক হয়। কী ধরনের প্রশ্ন এগুলো? ক্ষীণ কণ্ঠে বলে, ভালো আছি। আহির হঠাৎ ফ্লোরে বসে অহমের হাত দুটো আঁকলে ধরে। তোর সাথে খুব অন্যায় করেছি না? অহমি কিছু বলতে পারে না, নীরবে তাকিয়ে থাকে। আই এম সরি অহম, সরি ফর এভরিথিং।
তোর ছোটোবেলাটা এইভাবে নষ্ট না করলেও পারতাম। আমি জানি না কেন আমার মাথা তখন কাজ করেনি তোর সাথে এমন ব্যবহার করা উচিত নয়। ভাবতাম দাদি যা বলতো তাই ঠিক। কখনো মাথায় আসেনি এতটুকু মেয়েও একটা সুস্থ পরিবেশ ডিজার্ভ করে। আহির থেমে যায়, দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি বাবাকে অনেক ভালোবাসতাম। সবার স্কুলে বাবা যেত, সেই সব দেখে আমার সত্যি কষ্ট হতো। দাদি যখন বলতো তোর জন্য বাবাকে হারিয়েছি, তোর জন্য সবার মতো আমারও বাবা নেই, তখন আমার খুব কষ্ট হতো। আমার মধ্যে এক ধরনের জেদ কাজ করতো, তোকে কীভাবে কষ্ট দেওয়া যায়। অহমির কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে, কণ্ঠস্বর আটকে যায়, তবুও যেন অনেক কষ্টে বলে, বাবা তো আমারও ছিল না, মাকে থেকেও পাইনি। আহির এবার অহমের হাতে মাথা ঠেকিয়ে কেঁদে ফেলে। আমার কোনো অধিকার ছিল না তোর লাইফটা নষ্ট করার। আমাকে মাফ করে দে। আমি এই 2 দিন কি করেছিলাম কেবল আমিই জানি। আমার অহমি ভাইয়ের মুখটা উপরে তুলে চোখ মুছে দেয়। তোমাকে এইভাবে মানায় না ভাইয়া। অহমি আহিরের এসব কথাতে তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আহির আর অহমির মধ্যে অনেক দূরত্ব। আহির এতদিন না বুঝলেও এখন বেশ ভালো করে বুঝতে পারছে। কম্পিত কণ্ঠে বলে, তুই আমাকে মাফ করবি না? এসব ভুলে যাও ভাইয়া, আমিও মনে রাখবো না, তবে ক্ষমা করতে পারবো কিনা জানি না। আমাকে এগুলো আর মনে করিও না, আমার অস্বস্তি হয়। আহির আরও কিছুক্ষণ ওইভাবে থেকে চলে যায়। খুব আফসোস হচ্ছে, অন্যান্য ভাই বোনের মতো কেন নয় তারা। অহমির দরজাটা বন্ধ করে দরজায় হেলান দিয়ে বসে পড়ে, বিড়বিড় করতে থাকে, সরি সব কিছুর সমাধান হয় না ভাই। যদি হতো সরি দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে সমস্যা অভিযোগ নামে কোনো ওয়ার্ডই থাকতো না। কি হবে তোমার সরি দিয়ে? তোমার সরিতে আমি আমার শৈশব আবার ফিরে পাবো? অহমি ফোনে একবার কল এসে কেটে যায়, তবুও ও ওভাবে দরজার সাথে লেগে থাকলো। কেন ওকে বারবার ছোটবেলার কথা মনে করিয়ে দেয়? ও যে এইসব ভালো লাগে না।